আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো ভিডিওতে আমরা ক্লাস 9-এর ইতিহাস অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের 4 নম্বর যে অধ্যায় তোমাদের রয়েছে, ওকে, 4th চ্যাপ্টার যেটা শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। ঠিক আছে, এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এর মধ্যে থেকেই তোমাদের সাধারণত পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, এবং এই প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে তোমরা পারলে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে সম্পূর্ণ অধ্যায়টি একবার ভালোভাবে রিডিং পড়বে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নেবে। তাহলে কিন্তু এখান থেকে তোমাদের যদি কোনো অন্যরকম প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়, ঘুরিয়ে এসে প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে। ওকে, সাধারণত এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো পরপর দেখে নিই। এখানে আমরা এমসিকিউ, এসিকিউ 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর এই সব ধরনের প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নের উত্তরগুলো এখন থেকে কিন্তু মুখস্থ করে নাও। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো পরপর দেখে নিই। প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নেব, তারপরে 1 নম্বর মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানে যে প্রশ্ন রয়েছে তার উত্তর এবং প্রশ্নগুলো আমরা দেখে নেব। এখানে 1 নম্বর থেকে প্রশ্নে বলা হচ্ছে শিল্প বিপ্লব কথাটি প্রথম অর্থাৎ সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্ট ব্লঙ্কি, লুই ব্লা, আর্নল্ড টয়েনবি, এরপর ফিলিস ডিন। তো শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, এখানে উত্তর লিখব অপশান এ, অগাস্ট ব্লঙ্কি। এরপর হচ্ছে 2 নম্বর জায়গায় সুয়েজ খাল খনন করে স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স না জার্মান। তো সুয়েজ খাল খনন করে, এখানে উত্তর হচ্ছে অপশান সি এরটা অর্থাৎ ফ্রান্স। 3 নম্বর জায়গায় কঙ্গো ফ্রি স্টেট গঠন করে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড না বেলজিয়াম। তো কঙ্গো ফ্রি স্টেট গঠন করে বেলজিয়াম। ওকে, অপশান ডি এরটা। 4 নম্বর থেকে কঙ্গো ফ্রি স্টেট গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হলো, এখানে অপশান দেওয়া আছে পর্তুগাল, হল্যান্ড, স্পেন আর হচ্ছে ইংল্যান্ড। তো কঙ্গো ফ্রি স্টেট গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হলো, উত্তর লিখবে স্পেন। ঠিক আছে, পরের প্রশ্ন 5 নম্বর থেকে হবসনের সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থটি প্রকাশিত হয় 1902 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে না 1922 খ্রিস্টাব্দে। তো এখানে দেখো আমাদের সঠিক উত্তর কী হবে, হবসনের সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই গ্রন্থটি প্রকাশিত হয় 1902 খ্রিস্টাব্দে। 6 নম্বর থেকে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন, এখানে দেওয়া আছে রবার্ট ওয়েন, সিমো, কার্ল মার্কস আর হচ্ছে চার্লস ফুরিয়ের। তো সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন কার্ল মার্কস, অপশান সি এরটা। 7 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে সমাজতন্ত্রবাদ কথাটি সর্বপ্রথম প্রচলন করেন, অপশান রয়েছে দেখো আর্নল্ড টয়েনবি, এরপর হচ্ছে চার্লস ফুরিয়ে, নেক্সট রবার্ট ওয়েন আর হচ্ছে সিমো। সঠিক উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বা প্রচলন করেন রবার্ট ওয়েন। এরপর জার্মানির জোলভেরাইন গড়ে উঠেছিলেন, অপশান এতে দেওয়া আছে 1830 খ্রিস্টাব্দে, এরপর হচ্ছে 1834 খ্রিস্টাব্দে, 1836 খ্রিস্টাব্দে না 1840 খ্রিস্টাব্দে। তো জার্মানির জোলভেরাইন গড়ে উঠেছিল 1834 খ্রিস্টাব্দে। 9 নম্বর দাগে 19 শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে যে দেশটি পরিচিত ছিল সেটা হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ না আমেরিকা। তো 19 শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল যে দেশ সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশটা। ঠিক আছে, 10 নম্বর দাগে ফ্রান্সের রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা গ্রহণ করেন তিনি হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট, লুই ফিলিপ, তৃতীয় নেপোলিয়ন না অ্যাডলফ থিয়ার্স। তো ফ্রান্সের রেলপথ নির্মাণের ক্ষেত্রে যে সম্রাট প্রথম বিশেষ ভূমিকা পালন করেছিলেন সেটা হচ্ছে তৃতীয় নেপোলিয়ন, অপশান সি এরটা। 11 নম্বর থেকে দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল 1907 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে। তো দ্বিতীয় বলকানের যুদ্ধ হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। এরপর 12 নম্বর থেকে ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেছিলেন অটো ফন বিসমার্ক, কাইজার দ্বিতীয়, উইলিয়াম ক্লিমসো না ফ্রেডারিক হিবার্ট। তো এখানে বলা হচ্ছে ওয়েলথ পলিটিক এই নীতি গ্রহণ করেছিল কাইজার দ্বিতীয়, উইলিয়াম। ওকে, 13 নম্বর দেখা হচ্ছে ইংল্যান্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃতি হয় 1861 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে না 1877 খ্রিস্টাব্দে। তো ইংল্যান্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃত হয় 1831 খ্রিস্টাব্দে, এটা সঠিক উত্তর। 14 নম্বর দেখা হচ্ছে শ্রমিক সহ ইংল্যান্ডের অধিকাংশ মানুষ ভোটাধিকার লাভ করে 1861 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে। তো শ্রমিক সহ ইংল্যান্ডের অধিকাংশ মানুষ
ভোটাধিকার লাভ করে 1867 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে 15 নম্বর দাগে জাতীয় কর্মশালা বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়। দেখো অপশন রয়েছে ফ্রান্সে, জার্মানিতে, ইংল্যান্ডে না বেলজিয়ামে। উত্তর লিখবে ফ্রান্সে। 16 নম্বর দাগে দেখো প্রশ্ন, 16 নম্বর দাগে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন চার্ল ফুরিয়ের, এরপর হচ্ছে রবার্ট ওয়েন, সাসিমো, আর্নল্ড টয়েনবি। তো ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন রবার্ট ওয়েন, এটা। 17 নম্বর দাগে যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল, সেটা হচ্ছে বেসিনের সন্ধি, অমৃতসরের সন্ধি, এরপর তিয়েনসিন সন্ধি না অ্যামিয়ান্সের সন্ধি। তো যে সন্ধির ফলে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল সেটা হচ্ছে উত্তর লিখবে অ্যামিয়ান্সের সন্ধি। এরপর 18 নম্বর দেখা হচ্ছে ন্যাটাল ব্রিটিশ উপনিবেশভুক্ত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে, 1941 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে। তো ন্যাটাল ব্রিটিশ উপনিবেশভুক্ত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, এটা হবে সঠিক উত্তর অপশন সি এটা। এরপরের প্রশ্ন 19 নম্বর দাগে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ফ্রান্স জার্মানি সংঘাত, ইংল্যান্ড জার্মানি সংঘাত, অস্ট্রিয়া ফ্রান্স সংঘাত, সেরাজেভো হত্যাকাণ্ড। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রথম প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড, ঠিক আছে, অপশন ডি এটা। এরপর 20 নম্বর দাগে কোন ঘটনাকে কেন্দ্র করে 1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়? বলকান সংকট, মরক্কো সংকট, সেরাজেভোর হত্যাকাণ্ড না সেডানের যুদ্ধ। তো এখানে বলা হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে 1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া আর সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়, সেটা হবে অপশন সি এটা সেরাজেভো হত্যাকাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রিয়া আর সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় 1914 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এবং তখন থেকেই কী হয় প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বর মানে যেগুলো এক কথায় উত্তর লিখতে হয় এই ধরনের কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেব। 1 নম্বর দাগে দেখো শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর লিখবে 1837 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক অগাস্ত ব্লাঙ্কি, ওকে, বা ব্ল্যাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। পরে ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি 1884 খ্রিস্টাব্দে এটিকে জনপ্রিয় করে তোলেন। ওকে, তো প্রথম এটা ব্যবহার করেছিলেন কে? অগাস্ত ব্লাঙ্কি, আর এরপরে এটাকে জনপ্রিয় করে তুলেছিলেন ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। 2 নম্বর দেখা হচ্ছে ভারতবর্ষ কাদের উপনিবেশ ছিল? তো ইংল্যান্ডের উপনিবেশ ছিল ভারতবর্ষ। 3 নম্বর কে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন? উত্তর লিখবে হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন। 4 নম্বর হচ্ছে ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কার লেখা? এখানে উত্তর লিখবে ক্রিটিক অফ পলিটিক্যাল গ্রন্থটি কার্ল মার্কসের লেখা। 5 নম্বর থেকে সুয়েজ খাল কবে চালু হয়েছিল? উত্তর হচ্ছে 1869 সালে সুয়েজ খাল চালু হয়েছিল। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে কাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? তো আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 7 নম্বর দাগে ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম লেখো। উত্তর লিখবে হ্যাম্পশায়ার হচ্ছে ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর। 8 নম্বর দাগে বাষ্প শক্তির সাহায্যে জেমস ওয়াট কবে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন? তো 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্প শক্তির সাহায্যে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন, ওকে, বা যন্ত্র চালিত ইঞ্জিন আবিষ্কার করেন। এরপর হচ্ছে 9 নম্বর দাগে কে জার্মানিতে মার্ক নামে মুদ্রা ব্যবস্থা চালু করেন? তো অটো ফন বিসমার্ক মার্ক নামে মুদ্রা ব্যবস্থা চালু করেন জার্মানিতে। 10 নম্বর থেকে উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটি কোন শব্দ থেকে এসেছে? তো উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটি লাতিন কলোনিয়া এই শব্দ থেকে এসেছে, ঠিক আছে, কলোনিয়া শব্দ থেকে এসেছে। 11 নম্বর দাগে ফ্রান্সে প্রথম রেলপথ কবে চালু হয়? ফ্রান্সে 1837 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু হয়। 12 নম্বর দাগে জর্জ স্টিফেনসন কবে রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন 1814 খ্রিস্টাব্দে রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এরপর হচ্ছে 13 নম্বর দাগে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র কী ছিল? তো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল বস্ত্র শিল্প। 14 নম্বর দাগে দাস ক্যাপিটাল কার রচনা? তো দাস ক্যাপিটাল কার্ল মার্কসের রচনা। 15 নম্বর হচ্ছে ওয়াটার ফ্রেম কি আবিষ্কার করেন? তো ওয়াটার ফ্রেম হচ্ছে আর্করাইট আবিষ্কার করেন, ওকে। 16 নম্বর দাগে কে উড়ন্ত মাকু আবিষ্কার করেছিলেন? উত্তর লিখবে জন কে উড়ন্ত মাকু আবিষ্কার করেছিলেন। 17 নম্বর দাগে কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? তো ভার্সাই সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এরপর 18 নম্বর দাগে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়েছিল? উত্তর লিখবে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। 19 নম্বর দাগে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণটি কি? এখানে উত্তর হবে সেরাজেভো হত্যাকাণ্ড হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ, ওকে। এগুলো আমরা দেখলাম 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখে নেব 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বর মানের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের কোনো ক্ষেত্রে 4 নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হতে পারে, ঠিক আছে।
তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম হচ্ছে 1 নম্বর দেখে শিল্প বিপ্লব কাকে বলে? তো উত্তর লিখবে মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থায় এবং উৎপাদনের মাত্রায় যে বিশাল পরিবর্তন ঘটে তা হলো শিল্প বিপ্লব। 2 নম্বর দেখে শিল্প বিপ্লবের অঞ্চল উল্লেখ করো। তো শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল, পরবর্তীকালে শিল্প বিপ্লব ইউরোপীয় মহাদেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডের পর ইউরোপের বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ায় শিল্প বিপ্লবের ঢেউ আছড়ে পড়ে। এরপর আটলান্টিক মহাসাগর অতিক্রম করে শিল্প বিপ্লব মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছায়। 3 নম্বর দাগে ফ্যাক্টরি প্রথা কি? উত্তর লিখবে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প কারখানা গড়ে ওঠে। এই কারখানাগুলিতে বিপুল মূলধন, যান্ত্রিক প্রযুক্তি এবং মজুরি ভিত্তিক শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্যের গুণগত এবং পরিমাণগত উন্নতি ঘটানো সম্ভব হয়। কারখানা ভিত্তিক এই ব্যবস্থাকে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলা হয়। 4 নম্বর হচ্ছে সমাজতন্ত্রবাদ কি? উত্তর লিখবে দেখো সমাজতন্ত্রবাদ হলো ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদের বিরুদ্ধে দরিদ্র শ্রেণীর প্রতিবাদ ও মালিক শ্রেণী কর্তৃক শ্রমিক শোষণের প্রতিবাদ। শিল্প বিপ্লব এর ফ্যাক্টরি প্রথার ত্রুটি দূর করার জন্য সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর দেখে ঘেটো কাকে বলে? উত্তর লিখবে শহরের নির্দিষ্ট যে প্রান্তে সংখ্যালঘুরা বসবাস করেন তাকে ঘেটো বলা হয়। এই ব্যবস্থা সর্বপ্রথম ইতালির ভেনিস শহরে ইহুদিদের জন্য শুরু করা হয়েছিল। শিল্প বিপ্লবের ফলে শহর অঞ্চলে শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পেলে গ্রামাঞ্চল থেকে বিভিন্ন বর্গের মানুষ এসে শহরের বিভিন্ন প্রান্তে বসবাস করতে বাধ্য হয়। এই ঘিঞ্জি অস্বাস্থ্যকর বাসস্থানগুলিকে ঘেটো বলা হয়। 6 নম্বর দেখা হচ্ছে প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কী ছিল? তো 1871 সালে ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা প্যারি কমিউন গড়ে তোলেন। এর উদ্দেশ্য ছিল 1 নম্বর হচ্ছে রাষ্ট্র ও চার্চের নিয়ন্ত্রণ থেকে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করা। 2 নম্বর হচ্ছে শ্রমিক কল্যাণের জন্য বিভিন্ন আইন সংস্কার করা। তো এইগুলো ছিল হচ্ছে প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য। 7 নম্বর দেখা হচ্ছে ইংল্যান্ডের পর কোন কোন দেশে শিল্পায়ন ঘটে? উত্তর লিখবে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়ে ইউরোপের অন্যান্য দেশ যেমন হচ্ছে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়ায় শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। 8 নম্বর দেখে শিল্প বিপ্লবের সময় বস্ত্র শিল্পের কাজের উপযোগী কয়েকটি যন্ত্রের নাম লেখো। তো শিল্প বিপ্লবের সময় বস্ত্র শিল্পের কাজের উপযোগী কয়েকটি যন্ত্রের নাম হলো স্পিনিং জেনি, ফ্লাইং শাটল, ওয়াটার ফ্রেম, পাওয়ার লুম ইত্যাদি এইগুলো। 9 নম্বর দেখে চার্চিস্ট আন্দোলন কি? 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শ্রমিকরা ভোটাধিকারের জন্য আন্দোলন শুরু করেন। এই আন্দোলন চার্চিস্ট আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর দেখে ইংল্যান্ডে কোন আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়েছিল? তো হেবিয়াস কর্পাস নামক আইনের সাহায্যে ইংল্যান্ডে শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়। 11 নম্বর দেখে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? তো প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রত্যক্ষ কারণ ছিল বসনিয়ার সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়ার হত্যাকাণ্ড বা সেরাজেভো হত্যাকাণ্ড। ওকে। 12 নম্বর দেখে ত্রিশক্তি চুক্তি বা ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি বা ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স এটা স্বাক্ষরিত হয়েছিল। 13 নম্বর দেখে কবে কাদের মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে? উত্তর লিখবে দেখো 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে। 14 নম্বর দেখে কবে কোথায় প্যারি কমিউন গঠিত হয়? তো 1871 খ্রিস্টাব্দে 18ই মার্চ ফ্রান্সের প্যারিস শহরে প্যারি কমিউন গঠিত হয়। এরপর 15 নম্বর দেখে প্রশ্ন ফ্রান্সে কবে শিল্পায়ন শুরু হয়? উত্তর লিখবে ফ্রান্সে 1800 থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে শিল্পায়ন শুরু হয়। এরপর দেখো 16 নম্বর দেখে ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম লেখো। তো ক্রেদি ফসিয়ে এবং ক্রেদি মবিলিয়ে নামক দুটি ব্যাংকের মাধ্যমে ফরাসি শিল্পে মূলধন সরবরাহ করা হতো। 17 নম্বর দেখে জার্মানিতে সর্বপ্রথম কবে কোথায় রেলপথ চালু হয়? তো জার্মানির বাভেরিয়ায় 1835 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ চালু হয়। 18 নম্বর দেখে প্রশ্ন শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফলগুলি উল্লেখ করো। উত্তর লিখবে শিল্প বিপ্লবের প্রধান রাজনৈতিক ফলাফলগুলি হলো 1 নম্বর বা ক দিয়ে লিখছি আমরা অভিজাতদের রাজনৈতিক অবসান এবং শিল্প মালিকদের রাজনৈতিক উত্থান। এরপর 2 নম্বর শ্রমিক আন্দোলনের সূচনা। 3 নম্বর বা গ দিয়ে লিখছি সমাজতান্ত্রিক ভাবধারার
প্রসার। ওকে, তো এই তিনটি লিখলাম আমরা, ঠিক আছে। রাজনৈতিক ফলাফল শিল্প বিপ্লবের। এরপর হচ্ছে শিল্প বিপ্লবের সামাজিক ফলাফলগুলি উল্লেখ করো। এখানে উত্তর লিখবে শিল্প বিপ্লবের প্রধান সামাজিক ফলাফলগুলি হলো বা ফলগুলি হলো, 1 নম্বর হচ্ছে শিল্প মালিক বা পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর উদ্ভব। 2 নম্বর বা খ দিয়ে লিখছি গ্রামের জনসংখ্যা হ্রাস এবং শহরের জনসংখ্যা বৃদ্ধি। 3 নম্বর শিল্প বাণিজ্য ভিত্তিক নতুন সমাজের আবির্ভাব। এগুলো হচ্ছে শিল্প বিপ্লবের সামাজিক ফলাফল। 20 নম্বর দেখে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলগুলি উল্লেখ করো। তো শিল্প বিপ্লবের প্রধান অর্থনৈতিক ফলগুলি হচ্ছে 1 নম্বর গ্রামীণ কুটির শিল্পের অবসান হলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব হয়। 2 নম্বর শ্রম বিভাজন নীতির উদ্ভব হয়। 3 নম্বর হচ্ছে শিল্প অর্থনীতির বিকাশ হয়, ঠিক আছে। এরপর কাদের কেন কল্পনাবিলাসী বা স্বপ্নবিলাসী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়। এখানে উত্তর লিখবে প্রথম যুগের সমাজতন্ত্রীদের অর্থাৎ রবার্ট ওয়েন, চার্ল ফুরিয়ের, সাসিমো প্রমুখ সমাজতন্ত্রীদের কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়। এর অন্যতম কারণ হলো তারা শ্রমিক শোষণের বিরোধিতা করলেও সমাজ ব্যবস্থার পরিবর্তন এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার বিষয়ে কোনো সঠিক পথের সন্ধান দিতে পারেননি। ওকে, নেক্সট প্রশ্ন 22 নম্বর দেখে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কি ছিল। উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি ছিল 1 নম্বর হচ্ছে উপনিবেশ দখলের লড়াই। নম্বর খ বা 2 নম্বর হচ্ছে উগ্র এবং সংকীর্ণ জাতীয়তাবাদের প্রসার। 3 নম্বর হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড। এগুলো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। 23 নম্বর দেখে প্রথম বিশ্বযুদ্ধে বিবাদমান পক্ষগুলির নাম লেখো। কোন কোন পক্ষ ছিল প্রথম বিশ্বযুদ্ধে আর কি। তো প্রথম বিশ্বযুদ্ধে 2টি বিবাদমান পক্ষ ছিল। তো প্রথম হচ্ছে মিত্রপক্ষ, ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া সহ 23টি দেশ এই মিত্রপক্ষে ছিল। পরবর্তী সময়ে আমেরিকা এই দলে যোগ দেয়। আর খ বা 2 নম্বর হচ্ছে অক্ষপক্ষ বা অক্ষশক্তি। ওকে, জার্মান, অস্ট্রিয়া, ইতালি, তুরস্ক প্রভৃতি দেশ অক্ষপক্ষের অন্তর্গত ছিল, যদিও পরবর্তী সময়ে ইতালি মিত্রপক্ষে যোগ দেয়। পরের প্রশ্ন হচ্ছে 24 নম্বর দেখে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি। দেখো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার প্রধান কারণগুলি হচ্ছে নাম্বার ক বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার। নাম্বার খ বা 2 নম্বর হচ্ছে অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। নাম্বার গ কাঁচা মাল সংগ্রহ এবং পণ্য বিক্রয়ের জন্য ঔপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার। নাম্বার ঘ বা 4 নম্বর উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা। 25 নম্বর দেখে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে সহায়তাকারী 2টি বৈজ্ঞানিক আবিষ্কারের নাম লেখন। তো জন কে এর আবিষ্কৃত উড়ন্ত মাকু এবং জেমস হারগিভস এর স্পিনিং জেনি ইংল্যান্ডের শিল্প বিপ্লবে বিশেষভাবে সাহায্য করেছিল, ঠিক আছে, এই যন্ত্রগুলো। নেক্সট হচ্ছে ফ্রান্সের শিল্প বিপ্লব কেন দেরিতে হয়েছিল। এখানে উত্তর লিখবে ইউরোপের 2টি শক্তিধর দেশ ইংল্যান্ড এবং ফ্রান্সের শিল্প বিপ্লব একই সময়ে শুরু হলেও ফ্রান্সের অগ্রগতির হার ছিল খুবই ধীর। এর অন্যতম কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা, ফরাসি বিপ্লব, নেপোলিয়নের সামরিক অভিযান এবং পরবর্তী সময়ে বিভিন্ন জুলাই ও ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। তাই 1800 সাল থেকে ফ্রান্সের শিল্প বিপ্লব শুরু হলেও এর গতি আসে 1860 সালের পরবর্তী সময় থেকে। এরপর হচ্ছে কার্ল মার্কসের প্রধান নীতিগুলি কি ছিল। তো দেখো, কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতাদর্শন মার্ক্সবাদ নামে পরিচিত। কার্ল মার্কসের প্রধান নীতিগুলি ছিল 1 নম্বর হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, 3 নম্বর উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, আর 4 নম্বর হচ্ছে শ্রেণী সংগ্রাম এবং 5 নম্বর হচ্ছে বিপ্লব। এগুলো। আর এরপর হচ্ছে 28 নম্বর দেখে প্রশ্ন সুয়েজ খাল খননের উদ্দেশ্য কি ছিল। উত্তর লিখবে ইউরোপে শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশের সুদীর্ঘ পথ অতিক্রম করে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে সুয়েজ খাল খনন করা হয়। এটাই ছিল সুয়েজ খাল খনন করার উদ্দেশ্য, প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যোগাযোগ সাধন করার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর দেখে অতিরাষ্ট্রিক অধিকার কি। উত্তর লিখবে দেখো চীনে আফিম বাণিজ্যকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীনের যুদ্ধ হয়। যুদ্ধে হেরে গিয়ে চীনের মাঞ্চু রাজারা ইংরেজদের সঙ্গে অপমানজনক নানকিং সন্ধি স্বাক্ষরে বাধ্য হন, ঠিক আছে, 29 আগস্ট 1882 খ্রিস্টাব্দে। সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজ বণিকরা হংকং লাভ করে। ক্যান্টন বন্দর সহ চীনের 5টি বন্দর ইউরোপীয়দের বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়। ফলে ব্রিটিশরা চীনে অতিরাষ্ট্রিক আইন লাভ করে। এরপরে প্রশ্ন হচ্ছে 30 নম্বর দেখে শিল্প বিপ্লবকালের ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয় কেন, অথবা ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়।
দেখো অষ্টাদশ শতকের বিশ্বে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ও প্রসার ঘটে। তখন থেকেই সেদেশে প্রচুর শিল্প কলকারখানা স্থাপিত হয় এবং প্রচুর শিল্প সামগ্রী উৎপাদিত হতে থাকে, যেগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রির জন্য যায়। শিল্প উৎপাদনে ইংল্যান্ড হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ দেশ, এই জন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো। এরপর হচ্ছে 31 নম্বর দাগে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? দেখো দীর্ঘদিন ধরে আফ্রিকা অন্যান্য মহাদেশের তুলনায় পিছিয়ে ছিল, কোনো সভ্যতার আলো আফ্রিকা মহাদেশে পৌঁছায়নি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট হচ্ছে 32 নম্বর দাগে, সেরাজেভো হত্যাকাণ্ড কি? তো অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো ভ্রমণ করতে এলে সার্বিয়ার মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন ব্ল্যাক হ্যান্ড দ্বারা নিহত হন। ঠিক আছে, এই দুজন, যা সেরাজেভো হত্যাকাণ্ডের নামে পরিচিত। এই ঘটনাকে দায়ী করে অস্ট্রিয়া সার্বিয়াকে চরম পত্র দেয়। সার্বিয়া দায় নিতে অস্বীকার করলে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে। এই ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ঠিক আছে, অর্থাৎ অস্ট্রিয়া কী করেছিল, সার্বিয়ার বিরুদ্ধে আক্রমণ করেছিল এবং সেরাজেভো হত্যাকাণ্ডের ফলে তারপরে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। 33 নম্বর থেকে মুক্তদ্বার নীতি ঘোষণায় কী বলা হয়, অথবা মুক্তদ্বার নীতি কী? মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে কর্তৃক ঘোষিত মুক্তদ্বার নীতিতে বলা হয় যে 1 নম্বর হচ্ছে চীনের সমস্ত বিদেশি রাষ্ট্র বাণিজ্যিক ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। ওকে, চীনের সমস্ত বিদেশি রাষ্ট্র বাণিজ্যিক ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। 2 নম্বর হচ্ছে চীন বিদেশি রাষ্ট্রের আমদানি রপ্তানি দ্রব্য থেকে বাণিজ্যিক শুল্ক আদায় করবে। আর 3 নম্বর হচ্ছে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় থাকবে। ওকে, এইগুলো হচ্ছে বলা হয়েছিল মুক্তদ্বার নীতির ঘোষণাতে। ঠিক আছে, এরপর আমরা রচনাধর্মী যে প্রশ্নোত্তর রয়েছে, বড় প্রশ্ন 4 নম্বর অথবা 8 নম্বর মানে প্রশ্ন, সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? এটা যদি বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের দেয় তাহলে কিন্তু পয়েন্ট অনুযায়ী এগুলো লিখতে হবে। তো দেখো ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে কৃষি বিপ্লব। নবজাগরণের ফলে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়। নতুন ও উন্নত কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটে। এই কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের কাঁচা মাল দিয়ে সাহায্য করেছিল। এটা একটা শিল্প বিপ্লবের কারণ। 2 নম্বর হচ্ছে সুলভ শ্রমিক। 16 শতক থেকে ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই বর্ধিত জনসংখ্যা শিল্পের জন্য প্রয়োজনীয় সুলভ শ্রমিকের যোগান দিয়েছিল। 3 নম্বর হচ্ছে মূলধনের প্রাচুর্য। 17 শতক থেকে ইংল্যান্ড বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করে প্রচুর মুনাফা অর্জন করে। এই মুনাফা শিল্পের প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়েছিল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাজার। ঔপনিবেশিক দ্বন্দ্বে জয়লাভের ফলে ইংল্যান্ডের শিল্প পণ্যের বাজার পেতে সুবিধা হয়েছিল। 5 নম্বর হচ্ছে খনিজ, অর্থাৎ খনিজ সম্পদ। শিল্পের প্রয়োজনীয় খনিজ সম্পদ যেমন লোহা, কয়লা ইংল্যান্ডে প্রচুর পরিমাণে পাওয়া যেত। 6 নম্বর হচ্ছে উন্নত পরিবহন। নবজাগরণ ও নতুন বৈজ্ঞানিক আবিষ্কার উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল। এই পরিবহন ব্যবস্থা এই শিল্প বিপ্লবে সাহায্য করেছিল। 7 নম্বর হচ্ছে বিভিন্ন যন্ত্রের আবিষ্কার। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হয়, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। যেমন হচ্ছে জন কে এর ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু, হারগ্রিভসের স্পিনিং জেনি বা সুতো কাটার যন্ত্র বা সুতো বোনার যন্ত্র, জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিন, এই যন্ত্রপাতিগুলো আবিষ্কার হওয়ার ফলে কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। তো এগুলো ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ। এখানে আমরা 7টা পয়েন্ট দিয়েছি, তোমরা এর থেকে কম পয়েন্ট চাইলে কিন্তু দিতে পারো, 5টা অথবা 6টা পয়েন্টও কিন্তু করতে পারো। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে, শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। এখানে উত্তর লিখবে। দেখো শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা বা নারীদের অবদান। শিল্প বিপ্লবের ফলে পরিবারের নারীরাও বিভিন্নভাবে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়ে। প্রথম পয়েন্ট দিয়ে আমরা লিখছি 1 নম্বর দিয়ে, শিল্প বিপ্লবের পূর্বে নারীদের কাজ। তো শিল্প বিপ্লবের পূর্বে নারীরা কৃষিভিত্তিক সমাজে পুরুষদের সাথে যৌথভাবে উৎপাদনের কাজে অংশ নিত। তাছাড়া অবসর সময়ে নারীরা বস্ত্র ও পশমের কাজের সঙ্গে যুক্ত ছিল। 2 নম্বর হচ্ছে শিল্পাঞ্চলে আগমন। শিল্প বিপ্লবের ফলে গ্রামাঞ্চল থেকে বহু পুরুষ শহরের কারখানাগুলিতে নগদ বেতনের বিনিময়ে কাজ করতে পাড়ি দেয়। এই অবস্থায় পুরুষদের সঙ্গে নারীরাও শহরে এসে ধীরে ধীরে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়ে। 3 নম্বর হচ্ছে শ্রমিক হিসাবে নিয়োগ। গ্রামাঞ্চল থেকে আসা শ্রমিকদের বেতন ছিল খুবই কম। তারা যে পরিমাণ মজুরি পেত তাতে তাদের পরিবারের সকলের ভরণ পোষণের ক্ষেত্রে যথেষ্ট ছিল না।
এই পরিস্থিতিতে শ্রমিক পরিবারের মহিলারাও কারখানার শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করে। 4 নম্বর হচ্ছে দুর্দশা। নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সমান উৎপাদন করলেও তাদের বেতন পুরুষ শ্রমিকদের সমান হতো না। তাছাড়া নারীরা কারখানার কাজ করার পর নিজের গৃহস্থালির কাজ সামলাতো, ফলে নারীদের জীবনে দুর্দশার ছায়া নেমে আসে। 5 নম্বর হচ্ছে পারিবারিক সমস্যা। শ্রমিক পরিবারের পুরুষ ও নারীরা উভয়েই কারখানায় সমান তালে কাজ করত, ফলে পরিবারের কাজকর্ম এবং সন্তান পরিচর্যার ক্ষেত্রে অবহেলা দেখা দিত। এর ফলে শ্রমিক পরিবারের জীবনে নানা সমস্যা দেখা দিত, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তো এরপর আমরা দেখো মূল্যায়নে লিখছি, শিল্প কারখানাগুলিতে নারী ও পুরুষ উভয়েই সমান কাজ করত, কিন্তু নারীরা বেতন বৈষম্যের শিকার হতো, অর্থাৎ নারীদের কম বেতন দেওয়া হতো। বিভিন্ন অসুবিধা সহ্য করেও নারীরা কখনো আন্দোলনের পথে পা বাড়ায়নি, ফলে ধীরে ধীরে শিল্প ক্ষেত্রে নারীদের চাহিদা বাড়তে থাকে। এইভাবে আমরা লিখলাম শিল্প বিপ্লবে নারীদের যে অবদান বা ভূমিকা সেটা। 3 নম্বর দেখা হচ্ছে ঔপনিবেশিক শক্তি কর্তৃক আফ্রিকার ব্যবচ্ছেদ উল্লেখ করো বা আফ্রিকার ব্যবচ্ছেদের প্রেক্ষাপট লেখো। ওকে, দেখো আফ্রিকা দখলের জন্য ঔপনিবেশিক দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। ব্রিটেনের দখলে যায় সুদান, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা এবং কেপ কলোনি। ফরাসিরা পশ্চিম দিক থেকে আফ্রিকার দখল নেয়। সেনেগাল, মালি, এরপর হচ্ছে নাইজের, নেক্সট হচ্ছে আলজেরিয়া প্রভৃতি অঞ্চল তাদের অধিকার ছিল। অর্থাৎ যে ফরাসিদের অধিকার ছিল। জার্মানি দখল করে আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অংশ। ইতালি সোমালিল্যান্ড বা ইরিট্রিয়ার বেশ কিছু অঞ্চলে তাদের অধিকার প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে নাটাল, ট্রান্সভাল এবং অরেঞ্জ নদী উপত্যকা অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ওলন্দাজরা। পরবর্তী সময়ে এই অঞ্চলগুলিকে ব্রিটেন ঐক্যবদ্ধ করে 1910 খ্রিস্টাব্দে এর নামকরণ করে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা। এই সময় যে সমস্ত অঞ্চলগুলোকে কেন্দ্র করে ব্রিটেন, জার্মান এবং ফ্রান্স পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে পড়েছিল, তার মধ্যে আফ্রিকার সুদান, মরক্কো এবং দক্ষিণ আফ্রিকা ছিল উল্লেখযোগ্য। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা লিখলাম আফ্রিকার ব্যবচ্ছেদ প্রেক্ষাপট বা আফ্রিকাতে যে সমস্ত উপনিবেশগুলি গড়ে উঠেছিল, যে সমস্ত যারা উপনিবেশ গড়ে তুলেছিল সেই সম্পর্কে আমরা কিন্তু লিখলাম। 4 নম্বর দেখা হচ্ছে চীনে ঔপনিবেশিক বা ব্রিটিশ আগ্রাসনের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দাও। চীনে ঔপনিবেশিক আগ্রাসন বা চীনে ব্রিটিশ আগ্রাসন। আফ্রিকার মতো চীনও 19 শতাব্দীতে আগ্রাসী উপনিবেশবাদের শিকার হয়েছিল। তার বিরুদ্ধে প্রথম বড় ধরনের আগ্রাসী অভিযান চালিয়েছিল জাপান। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির জাপানের আগ্রাসনে অসন্তুষ্ট ছিল। 1895 থেকে 1898 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি, ফ্রান্স, রাশিয়া এবং গ্রেট ব্রিটেন চীন আক্রমণ করে। জার্মানির দখলে যায় চীনের কিয়াওচাও অঞ্চল। রাশিয়ার অধিকার আসে পোর্ট আর্থার। ব্রিটিশ আগ্রাসনের ফলে ওয়েই অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা হয়। ফরাসিরা দক্ষিণ চীনে তাদের প্রভাব বাড়াতে সচেষ্ট হয়, কিন্তু চীন শেষ পর্যন্ত আফ্রিকার মতো সম্পূর্ণ পরাধীন হয়ে পড়েনি। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং ব্রিটেনের সমর্থনে ঔপনিবেশিক দেশগুলি চীনের ক্ষেত্রে মুক্তদার নীতি গ্রহণ করে। এই নীতিতে বলা হয় চীনে উপনিবেশ বিস্তার না করে শিল্পোন্নত দেশগুলি সেখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করবে এবং বাণিজ্যের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। সরাসরি সাম্রাজ্য বিস্তার না করে সাম্রাজ্যের যাবতীয় সুবিধা অর্জন করাই ছিল এই নীতির লক্ষ্য। ওকে, এইভাবে আমরা চীনে ঔপনিবেশিক আগ্রাসন সম্পর্কে কিন্তু লিখলাম। এরপর দেখো 5 নম্বর দেখে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তির যথার্থতা উল্লেখ করো বা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। উত্তর লিখবে, দেখো ইংল্যান্ড তথা ব্রিটিশদের সমস্ত উপনিবেশগুলির মধ্যে দক্ষিণ এশিয়ার উপদ্বীপ ভারত ছিল সর্বশ্রেষ্ঠ ও অন্যতম প্রধান উপনিবেশ। যে সমস্ত কারণে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়ে থাকে তা হলো, আমরা 1 নম্বর দিয়ে লিখছি মহাবিদ্রোহের ক্ষতিপূরণ। 1857 খ্রিস্টাব্দে ভারতে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংঘটিত হলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় খরচা তথা ক্ষতিপূরণ ভারত থেকেই আদায় করা হয়। এই বিদ্রোহে ব্রিটিশরা ভারতীয়দের দমন করার জন্য ভারতের অর্থ সম্পদকেই ব্যবহার করেছিল। ওকে, 2 নম্বর পয়েন্টে দিয়ে আমরা লিখছি, দেখো পণ্য সামগ্রী বিক্রয়ের বাজার। ব্রিটেনে উৎপাদিত শিল্পজাত পণ্য সামগ্রী বিক্রির জন্য ভারতকে
ভারতের বাজারকে উন্মুক্ত করা হয়। এ প্রসঙ্গে প্রকৃষ্ট উদাহরণ হল 1914 খ্রিস্টাব্দের ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের উৎপাদিত সুতি কাপড়ের প্রায় 85% বিক্রি হতো ভারতে। 3 নম্বর হচ্ছে শিল্প বাণিজ্য। 1853 খ্রিস্টাব্দে ভারতীয় প্রথম রেলপথ শুরু হয়। ভারতের রেলগাড়ি ও রেলপথ নির্মাণের জন্য ব্যবহৃত ইস্পাতের 17% আনা হতো ব্রিটেন থেকে। এছাড়াও ভারতীয় শিল্প বাণিজ্যের অভিমুখ ব্রিটেনের স্বার্থে পরিচালিত হতো। এর ফলে ভারত হয়ে উঠেছিল ব্রিটিশ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক উপনিবেশ। এরপর আমরা মূল্যায়নে লিখছি, দেখো, ভারতের আয়তন বৃহৎ হওয়ার জন্য এখানকার বাজারের সংখ্যা এবং কাঁচামালের সুবিধা ব্রিটিশদের বাড়তি সুবিধা জুগিয়েছিল। ব্রিটেনের অর্থনৈতিক শক্তি সুদৃঢ় করার পিছনে ভারতের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 6 নম্বর দেখে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। আমরা উত্তর লিখছি, প্রথম বিশ্বযুদ্ধের কারণ এরকম পয়েন্ট করলাম। তো প্রথম বিশ্বযুদ্ধ ও মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন হচ্ছে 1 নম্বর উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতিকে শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। রাশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশেও জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। 2 নম্বর কারণ হচ্ছে ঔপনিবেশিক সংঘাত। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে উপনিবেশ দখল নিয়ে নিজেদের মধ্যে সংঘাত দেখা দেয়। 3 নম্বর হচ্ছে মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকে দেন। ফলে ফ্রান্স এবং জার্মানি সম্পর্কে অবনতি ঘটে। এরপরের পয়েন্ট হচ্ছে 4 নম্বর দিয়ে আমরা লিখছি, পরস্পর বিরোধী শক্তি জোট গঠন, সাম্রাজ্য বিস্তার, পারস্পরিক সন্দেহ ইউরোপের দেশগুলিকে দুটি শক্তি জোটে বিভক্ত করেছিল। ওকে, একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্র, এবং অন্যদিকে ছিল ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়াকে নিয়ে গঠিত ট্রিপল আঁতাত বা ত্রিশক্তি আঁতাত। 5 নম্বর হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্বিক জাতীয় অধ্যুষিত বসনিয়ার সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদের একটি চরমপত্র পাঠায়। অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলে অবশিষ্ট শর্তগুলি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেন, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। ঠিক আছে, তো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। 7 নম্বর হচ্ছে বলকান সংকট বলতে কি বোঝায়। দেখো, বলকান সংকট কিনা ইউরোপের পূর্ব দিকে ইজিয়ান সাগর ও ড্যানিউব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত। 1 নম্বর হচ্ছে বলকান সমস্যা। ৫ম থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বলকান অঞ্চলে তুর্কি মুসলমানদের প্রাধান্য ছিল, কিন্তু অষ্টাদশ শতক থেকে তুরস্কের দ্রুত পতন শুরু হলে এই অঞ্চলে রাজনৈতিক শূন্যতা দেখা দেয় এবং এই শূন্যতা পূরণে বিভিন্ন ইউরোপীয় শক্তি ছুটে এলে জটিল সমস্যার সৃষ্টি হয়। 2 নম্বর অস্ট্রো রুশ বিরোধ। তুরস্ক দুর্বল হয়ে পড়লে বলকান অঞ্চলে রাশিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে, কিন্তু পরবর্তীকালে এই অঞ্চলে অস্ট্রিয়া ঢুকে পড়লে অস্ট্রো রুশ বিরোধ শুরু হয়। 3 নম্বর হচ্ছে অস্ট্রো সার্ব বিরোধ। অস্ট্রিয়া বলকান অঞ্চলে স্লাভ জাতীয় অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা রাজ্য দখল করলে স্লাভ জাতি অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। স্লাভ জাতির আন্দোলনের নেতৃত্ব দেয় সার্বিয়া, ফলে সার্বিয়া অস্ট্রিয়ার বিরোধ বাঁধে। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে বলকান লীগ। এদিকে তুরস্কের হাত থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে বলকানের স্লাভ জাতি সার্বিয়ার নেতৃত্বে বলকান লীগ গঠন করে। তারা গুপ্ত সমিতি গঠন ও গুপ্ত হত্যার দ্বারা স্বাধীনতা লাভের পথে পা বাড়ায়। এভাবে বলকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন উত্তাল বলকান জাতীয়তাবাদ, অস্ট্রো রুশ বিরোধ, অস্ট্রো সার্ব বিরোধ প্রভৃতি। দেখো, এইভাবে আমরা লিখলাম এই যে বলকান সমস্যা সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে, বলকান সংকট সম্পর্কে সেটা আমরা লিখলাম। তো 4 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন আমরা এখানে টোটাল 7টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। এর মধ্যে থেকে তোমাদের সাধারণত প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, আর তার সঙ্গে তোমরা কিন্তু পাঠ্য বইয়ে তোমাদের যে অধ্যায়টি রয়েছে অধ্যায়টা সম্পূর্ণ অধ্যায়টা একবার ভালোভাবে রিডিং করবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে দেবে।
আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে কিন্তু তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের পিডিএফ নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, ঠিক আছে, এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।